স্বামী আবেদ আর এক মেয়ে নয়নাকে নিয়ে সুখের সংসার ঝুমুর কাকির। আবেদ পেশায় একজন ড্রাইভার, মেয়ে স্কুলে পড়ছে, আর ঝুমুর সংসারটাই সামলায়। কই গো নয়নার মা, এই খাবারটা দাও দেখিনি। হ্যাঁ, আনছি। আচ্ছা শোনো, মেয়েকে তো এখনো পর্যন্ত পিঠে বানিয়ে খাওয়াতে পারলাম না। তুমি একটু গুড় নিয়ে আসো তো। বাসায় বাকি সব কিছু আছে, ভাপা পিঠে বানাবো। ঠিক আছে, আসার পথে নিয়ে আসবো। সত্যিই তো শীত প্রায় যাবার পথে, অথচ মেয়েটা এখনো পিঠেই খেলো না। এই নে নয়না, এইদিকে আয়, খেয়ে নে। না মা, ইচ্ছে করছে না এখন, কাল পরীক্ষা। না খেলে শক্তি পাবি কি করে? খেয়ে নে তো চটজলদি। খাওয়া নিয়ে অবহেলা করিস না মা, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, পড়াশোনা করে অনেক বড় হবি। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন রে মা। আমি তোমাদের সব স্বপ্ন সত্যি করব, দেখে নিও। আচ্ছা, আমি আসি তবে। ঠিক আছে, সাবধানে যেও। সে কি, তুমি আবার আসলে কেন? গুড় কি সন্ধ্যায় ফেরার সময় আনা যেত না? যেত, তবে তখন আনলে পিঠা বানিয়ে খেতে খেতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। তুমি বরং আজকেই বানিয়ে ফেলো, সন্ধ্যায় এসে 3 জন পিঠা খাবো। আমারও খুব পিঠে খেতে ইচ্ছা করছে। সত্যি তুমি একটা পাগল। এখন যাও, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। আর সাবধানে গাড়ি চালিও। ঠিক আছে, আমি আসছি। তোর বাবা কখন আসবে বলতো? পিঠেগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এসে পড়বে মা, চিন্তা করো না। তুই বরং পিঠেগুলো খেয়ে নে, বাবা আসলে বাবার সাথে আবার খাবি। না মা, আমি বাবার সাথেই খাবো। ঝুমুর কাকি, ও ঝুমুর কাকি, কোথায় তুমি? কি হয়েছে রে ঋষি? এমন হাঁপাচ্ছিস কেন? মারাত্মক বিপদ হয়ে গেছে কাকি। কি হয়েছে রে ঋষি? তোর মা ঠিক আছে তো? মায়ের কিছু হয়নি, কাকার যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জলদি হাসপাতালে চলো। তুমি এসব কি বলছো দাদা? নিশ্চয়ই মজা করছো। এসব বিষয় নিয়ে ঠাট্টা করো না তো। না রে বোন, মজা করছি না, সত্যি কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লরি এসে কাকার গাড়িতে ধাক্কা মেরেছে। আমাকে একজন এসে খবর দিল, বলল তোমাদের জানাতে, জলদি হাসপাতালে যেতে হবে। আর কতদিন এইভাবে না খেয়ে বসে থাকবি রে তোরা? কিছু খেয়ে নে, ওঠ বলছি। হে আমার, কি হলো গো দিদি ভাই? কি সর্বনাশ হয়ে গেল আমার। মানুষটা শেষবারের মতো পিঠেটুকুও খেয়ে যেতে পারলো না। কাঁদিস না বোন, ও আমার দেবর হলেও ওকে আমি নিজের ভাইয়ের মতো আগলে রেখেছিলাম। আমারও কি আর এই শোক সইতে পারছি রে? হয়তো সেদিন গুড়টা দিতে আসার জন্য দেরি না হলে হয়তো অ্যাক্সিডেন্টটা হতো না, তাই না? বিধাতা যার মৃত্যু যেভাবে লিখেছেন তার ঠিক খণ্ডন করা যায়? ওঠ না বোন, কিছু খেয়ে নে। এই নয় না, তুইও ওঠ, আয়। দুজনকে বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দেয় নীলা।
দুইজনের মধ্যে ভীষণ মিল। পাশাপাশি রুম তাদের। ঋষি নীলার একমাত্র ছেলে। এভাবেই কেটে গেল 1 বছর। মা, আমার এই মাসের স্কুলের বেতনটা দেয়া হয়নি। মিস বারবার করে বেতনটা দিতে বলছে, নয়তো আমার নামটা কাটা যাবে খাতা থেকে। যা টাকা জমানো ছিল তা প্রায় সবটাই শেষ রে। কি করব এখন? আর যে কোনো উপায় দেখছি না। ঘরের খাবারও শেষের দিকে। পিঠে বিক্রি করবে? এখন খুব লাভ এই ব্যবসায়, বুঝলে? অনেকেই তো ঝক্কি ঝামেলা করে বাসায় পিঠা বানায় না, তারা কিনেই খায়। না, ওই সর্বনাশা পিঠের জন্যই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। সেই পিঠে আর কখনো বানাতে পারবো না আমি। মা ঠিক বলেছে দাদা। বাবা মারা যাওয়ার পর 1 বছর হয়ে গেল, কোনো দিনও আর মা পিঠে বানায়নি। এখন থেকে বানাবে কাকি। যেই পিঠা কাকা খেয়ে যেতে পারেননি, তুমি সেই পিঠা অন্যদের খাওয়াবে। দেখবে কাকার আত্মাও শান্তি পাবে। কি নিয়ে কথা বলছিস রে তোরা? ঋষি তাকে সব খুলে বলে। নীলা খুব খুশি হয়ে শুনে। ঋষি তো ঠিক কথাই বলেছে। তাছাড়া আমি জানি তোর আত্মসম্মান বোধ প্রবল। আমার থেকে তুই 1 পয়সাও নিবি না। তাই চাইতেই যদি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াস তাহলে তো বেশ হয়। অন্তত মেয়ের মুখটার দিকে তাকিয়ে রাজি হ। রাজি হয়ে যাও না মা, আমিও তোমাকে হেল্প করব। আমাদের দুজনের দিব্যি চলে যাবে। ঠিক আছে, কাল থেকে বরং তাহলে শুরু করব। আমি আজকেই সব জিনিসপত্র নিয়ে আসছি, শুভগ্র শীঘ্রম। কিন্তু জিনিসপত্র কেনার মতো যে টাকা আমার কাছে নেই। সেই টাকা নয় আমি দেব, কিন্তু আমি যে নিতে পারবো না। সমস্যা নেই, একবারের জন্য দিচ্ছি না। তোর ব্যবসা দাঁড়িয়ে গেলে সেখান থেকে সুদে আসলে শোধ নিয়ে নেব। কথা মতো পরের দিন রাস্তা ধরে একটা দোকানের মতো করে সেখানে পিঠার দোকান দিল ঝুমুর। আস্তে আস্তে এই দোকান পরিচিতি লাভ করতে শুরু করলো। দোকানের নাম হলো ঝুমুর কাকির দোকান নামে। তার পিঠের সুখ্যাতি অনেক, কিন্তু সেই সাথে একজন মেয়ে হয়ে এভাবে দোকান দেওয়াতে কানাঘুষাও শুরু হয়। কি হয়েছে রে তোর? কেউ কিছু বলেছে নাকি? পরীক্ষায় নম্বর কম পেয়েছিস নাকি? আমি আর স্কুলে যাব না। লোকে নানান কথা বলে, আমার ভালো লাগে না। কে কি বললো? এই যে তুমি রাস্তার ধারে বসে পিঠে বিক্রি করো, এটা অনেকেই পছন্দ করে না। তুমি মেয়ে হয়ে এসব করছো, এটা নিয়ে অনেকে বাঁকা চোখে তাকায়। আজকে আমার বন্ধুরা নানা কথা বলছিল, এই জন্য তোর মন খারাপ। তো মন খারাপ হবে না? কার ভালো লাগে এইসব শুনতে? তুমি কাল থেকে আর পিঠে নিয়ে বসবে না। ঠিক আছে রে, বসলো না হয় পিঠে নিয়ে। তারপর? তারপর কি? তারপর এই সংসার কিভাবে চলবে? ভিক্ষে করবি? তাতে সম্মান বাড়বে খুব না? আহ দিদি, এইভাবে কেন কথা শুনোচ্ছ মেয়েটাকে? এইভাবে না শুধালে তোর মেয়ে বুঝবে না। আজ 1জন কি 2জন মানুষের কথা শুনিয়েছে, তাই মেয়ে চলে এসেছে তোর পিঠের ব্যবসা বন্ধ করতে। কাল যখন আরও কথা শোনাবে তখন বলবে, মা তুমি শ্বাস নেওয়া বন্ধ করে দাও। আমি আসলে সেভাবে বলতে চাইনি। তুই যেইভাবেই বলতে চেয়েছিস। আর যদি এই ব্যবসা ছেড়ে দেয়, ওই সব লোক কি তোকে খাওয়াবে? খাওয়াতে যাবে না, ফিরে তাকাবেও না। অথচ বদনাম করার বেলায় ঠিক আগে আগ বাড়িয়ে থাকবে। তোর মায়ের ত্যাগ চোখে পড়ল না তোর? এই মাকে তুই অসম্মান করিস। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে মা। ঠিক আছে ঠিক আছে, এখন যা, হাত মুখ ধুয়ে আয় তো, খেতে দিচ্ছি। শীতের সকালে চায়ের আড্ডা বেশ জমে যায়। রামু কাকার চায়ের দোকানে রোজ সকাল হলেই হানা দেয় শুভ আর অভ্র।
দুজনেই পড়াশোনার পাট চুকিয়ে এখন বেকার বসে আছে। এদের আড্ডায় সঙ্গী হয় রামু কাকা নিজেও। কি খবর তোমাকে? দিনকাল কেমন যাইতেছে? আর খবর এই তো চলছে বিন্দাস। আমা কমা করে এক কাপ লিকার চা দাও তো। লিকার চা কেন? দুধ চিনি বেশি দিয়ে চা বানাই দিই নাকি? না মামা, তুমি লিকার চাই দাও। চিনি যত কম খাওয়া যায় ততই ভালো। চিনিকে কি বলা হয় জানো তো? কি আবার? চিনিকে তো চিনি খাওয়া হয়। চিনির আরেক নাম হচ্ছে হোয়াইট পয়জন, মানে হচ্ছে সাদা বিষ। চিনি খাওয়া মানে বিষ খাওয়া। তাই দুজনে আমরা ঠিক করেছি চিনি খাওয়া বাদ, আর চিনি খাবো না। রামু কাকা কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল। কয়দিন আগেও প্রাণবন্ত দুই ছেলে, আজকে কেমন যেন মূর্ছে গেছে। ভীষণ মায়া হয় তার। আজকে টাকা লাগবো না, তোমাকে জন্য ফ্রি। তাহলে আমারটা 2 চামচ চিনি দিও। কি করবি কিছু ভেবেছিস? পড়াশোনা তো শেষ করলাম, কিন্তু এখনো একটা চাকরির ব্যবস্থা যে করতে পারলাম না। না রে, চাকরির ইন্টারভিউ দিয়েছি 2 জায়গায়। এক জায়গায় মোটা অঙ্কের ঘুষ চাইলো, অন্য জায়গা থেকে এখনও কোনো রেসপন্সই করেনি। তার থেকে চল একটা ব্যবসা করি। ব্যবসা করতে গেলেও তো টাকা লাগে, মূলধন দরকার। সেটা কোত্থেকে পাবো শুনি? শুভর মুখটা মলিন হয়ে যায়। চারদিকে কেমন যেন অন্ধকার হয়ে আসে তাদের। আরে বাতি যারা কি কিছু না একটা কিছু ব্যবস্থা হইয়াই যাইবো, অত চিন্তা করুন লাগবো না। তোমরা শিক্ষিত ফুলাফাইন, তোমরা কি আর বেশি দিন বেকার বসে থাকবে নাকি? দেখবা ঠিক একটা ভালো চাকরি তোমরা জোগাড় করে ফেলছো। তোমার মুখে ফুল চন্দন পড়ুক কাকা। আশীর্বাদ করো যেন আমরা একটা ভালো চাকরি পেয়ে যাই, আর বাবা মার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি। আর কত বোঝা হয়ে থাকবো বলো তো। তাই তো, এখন তো বাসায় খেতে বসলেও কেমন লজ্জা লজ্জা লাগে। মনে হয় বৃদ্ধ বাবা খেটে মরছে, অথচ আমি জোয়ান ছেলে হয়ে কিছুই করতে পারছি না, শুধু বসে বসে খাচ্ছি আর ঘুমোচ্ছি। আর পারবেও না, লেখাপড়া তো ঠিকভাবে করোনি, সারা জীবন ছিলে খেলাধুলা নিয়ে ব্যস্ত। এখন সেই খেলাধুলা কোনো কাজে আসছে? আসছে না তো। মদন কাকার আওয়াজে মুখ তুলে তাকালো দুইজন। মদন কাকার এক ছেলে ও এক মেয়ে। ছেলে বড় এক কোম্পানিতে খুব ভালো পোস্টে চাকরি করছে, আর মেয়েও ভালো একটা ঘরে বিয়ে করে নিয়েছে। জি কাকা, আমরা তো চেষ্টা করছি, কিন্তু ভালো একটা জব পেয়ে যাব আশা করি। আশীর্বাদ করবেন আমাদের জন্যে। শুধু কি আশীর্বাদ করলে কাজ হয়? আমার ছেলেটাকে দেখো, পড়াশোনায় ভালো ছিল, এখন ভালো একটা কোম্পানিতে চাকরিও জুটিয়েছে। আর তোমরা এখনো এই রামু কাকার দোকানে বসে বসে সকাল বিকাল আড্ডা দিচ্ছ আর ভগবানের কাছে চাকরি ভিক্ষা চাইছ। তা কাকা চা খাবেন? এ নিন বসুন। চিনি কম দিয়ে 1 কাপ চা দাও, আজকাল ডায়াবেটিসের জন্য চিনি খাও কমই দিয়েছি। নাম যেমন মদন, কথাবার্তাও তেমন মদনের মতো। কোথায় একটু সাহস যোগাবে তা না, কথার বানে আমাদের মনোবলটাই ভেঙে দিচ্ছে। এভাবে বলতে হয় না শুভ, শত হলে উনি আমাদের গুরুজন। গুরুজন হলেই বাকি, ছোটবেলা থেকে উনি আমাদের সাথে এমন করেন। ওনার ছেলেকে আমাদের সাথে কখনো মিশতে দেননি। আমাদের নামে কতবার কমপ্লেন করেছেন স্কুলে, বাবা মায়ের কাছে। আর বাবা মায়ের কাছে কত মারছে খেয়েছি এজন্যে। হ্যাঁ, সেজন্যই হয়তো এখন তার ছেলে এখন আমাদের সাথে বসে আড্ডা না দিয়ে স্যুট টাই পরে অফিসে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, আমাদেরও একটা গতি হয়ে যাবে দেখিস। ঠিকই কইছো তোমরা, মনোবল ভাঙ্গ না, সাহস রাখো মনের মধ্যে। তুমি প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা না করেও অনেক
উচ্চ শিক্ষিতর মতো তুমি কথা বলো কাকা। আমাদের একটা ভালো চাকরি হলে তারপরেও আমাদের বেতন দিয়েও তোমার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না কাকা। হ্যাঁ কাকা। আরে দূর, ওইসব কথা কয় নাকি। আমার ছেলেটাও তোমাকেও সাথেই আড্ডা দিত, একসাথে পড়তো, এখন নাই, অসুখে মইরা গেল। তোমাকেও দুইজনরে দেখলে আমার তার কথা মনে পইরা যায়। রামু কাকার ছেলের মৃত্যুর পর থেকেই চা খাওয়ার বাহানায় প্রত্যেক দিনই তার দোকানে আড্ডা দেয় এই দুইজন। রামু কাকার কষ্টটা একটু লাঘব করার জন্য এই দুজন একটু চেষ্টা করে। এখন সেই রামু কাকা তাদের জন্য এক বিরাট ভরসার ছায়া হয়ে দাঁড়িয়েছে। এত বড় একটা ছেলে, অথচ এখনো বাপের হোটেলে খাস, মায়ের হোটেলে ঘুমাস, লজ্জাও করে না তোর? লজ্জা করবে কেন? আমি তো জামা কাপড় পরেই আছি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কথাটা বললেও সেটা কোনো কাজে দিল না। তার মা আরও রেগে গেল। হ্যাঁ, তা সেই জামা কাপড়ের টাকাটাও তো নিজের টাকায় কেনা না, তোর বাপের টাকায় কেনা। এই বয়সে তোর উচিত তোর বাবাকে কাপড় কিনে দেওয়া, কিন্তু সেই কপাল কি আর তার আছে? সব হবে মা, আমি চাকরিটা পেলেই ঠিক তোমাকে একটা জামদানি আর বাবাকে একটা ধুতি পাঞ্জাবি কিনে দেব। হ্যাঁ, সেই আশায় থাকতে থাকতে দুইজন চিতায় উঠি আর কি। খবরদার মা, মরার কথা একদম মুখে বলবে না। কিরে, এই বই কিসের? আর আবার কলেজে ভর্তি হবি নাকি? কলেজে ভর্তি হব না, তবে পড়াশোনা শুরু করব। এবার থেকে চাকরির প্রস্তুতি নিব। গতকাল মদন কাকার ওইসব কথাগুলো আমার ভীষণ গায়ে লেগেছে। আমারও আর বাবা মায়ের ঘাড়ে বসে বোঝা হয়ে থাকতে মন চাইছে না। একাডেমিক লাইফে অনেক ফাঁকিও মেরেছি। আর না, এবার থেকে আমরা দুজন জম্পেশ পড়াশোনা করব। হ্যাঁ, অভ্রকে দেখে হানিফা প্রথমে রেগে গেলেও ঘর থেকে দুইজনের কথা শুনে তার রাগ কমে গেল। মনে মনে সে ভাবলেন, এবার যদি দুইজনের সুমতি হয় তবে মন্দ কি? ভগবান ছেলে দুটোকে একটু দেখো। মা, আমি চাকরি পেয়েছি। আমার চাকরিটা হয়ে গেছে মা। হ্যাঁ, একটা বেশ ভালো বড় টেক্সটাইল একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি মা। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি। আর তোর সেই বন্ধুর কি খবর? দুইজন একই জায়গায় অ্যাপ্লাই করেছিলিস না? অভ্র? হ্যাঁ, অভ্রেরও হয়ে গেছে মা। যাক, সবই ভগবানের কৃপা। আজকে ওকে নিয়ে যাই বাসায়, দুজনের জন্য আমি পায়েস রান্না করব। বাহ, যে বন্ধুকে তুমি দু চক্ষে সহ্য করতে পারতে না, আজকে তার জন্য পায়েস রান্না করবে মা? হ্যাঁ, করব। তবে তোর ছোটবেলা থেকে আমার যেটা মনে হতো সেটাই সত্যি হয়েছে। কি মা? অদ্ভুতভাবে তোর লাইফের প্রায় পুরোটাই ও নিয়ন্ত্রণ করে। যেমন ধর, পড়া বাদ দিয়ে খেলতে যাওয়া, লুকিয়ে সিনেমা দেখা, সব কিছুই ওর ইচ্ছেতেই তোর উপর বেশ প্রভাব ফেলতো। অনেক চেয়েও তোকে আলাদা করতে পারিনি। এবার যখন ও নিজে পড়াশোনায় মনোযোগী হলো, আমি বাবা হাফ ছেড়ে বাঁচলাম। এভাবে তো কখনো ভেবে দেখিনি। সত্যিই তো তাই।
আমাদের জীবনেও বন্ধুদের প্রভাব অনেক বেশি। যা, এখন ওকে গিয়ে ডেকে আন। আনছি মা। তোমার আশীর্বাদ কাজে লেগে গেল রামু কাকা, দুইজনের খুব ভালো একটা কোম্পানিতে চাকরি হয়ে গেছে। আরে বাহ, এটা তো বেশ ভালো একটা খবর। আজকেও দুজন চলে এসেছো, আর কতদিন বেকার বেকার বসে খাবে? হ্যাঁ কাকা, আমরা আর বেকার নই, আমাদের একটা চাকরি হয়ে গেছে। কাল থেকে খুব বেশিক্ষণ আর এই দোকানে আমাকে দেখবেন না। কি, চাকরি হয়ে গেছে? হ্যাঁ কাকা, আপনার আশীর্বাদে আমাদের চাকরি হয়ে গেছে। ও ভালো। চা খাবেন কাকা? আজকের বিলটা আমরাই না হয় দিয়ে দিলাম। না না, ইচ্ছে করছে না।